where the mind is without fear and the head is held high, where knowledge is free. ইংলিশ ক্লাসের আমরা লিটারেচার যেমন করছি তেমন রাইটিং স্কিল নিয়েও আলোচনা শুরু করেছিলাম। এই রাইটিং স্কিলের আগের ক্লাসটাতে আমি রিপোর্টিং নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যে রিপোর্টিং আমরা দেখেছিলাম যে 3 ধরনের হয়: ডায়ালগ রিপোর্টিং, নিউজপেপার রিপোর্টিং অ্যান্ড রিপোর্টিং অ্যান ইভেন্ট। তো সেই 3টে রিপোর্টের ভাগ আমরা আলোচনা করেছি। এর মধ্যে মেজর পোর্শন আমাদের পরীক্ষাতে এই রিপোর্টিং অ্যান্ড ইভেন্টই আসে। আমি তার কতগুলো লিস্টও আগের ক্লাসে করে দিয়েছিলাম যেগুলো হাইলাইট করে আমাদের একটু প্র্যাকটিস করে রাখা দরকার। তবে কেন নিউজপেপার রিপোর্ট আলোচনা করেছিলাম, আমরা দেখি আমাদেরকে এই যে রিপোর্টিং বা রাইটিংয়ের ওপরে একটা বই আমাদের দেওয়া আছে। এই বইটা আশা করি সবার কাছেই আছে। বইটা দেখা যাচ্ছে সকলকে। এ টেক্সট বুক অফ ইংলিশ র্যাপিড রিডার অ্যান্ড বুক অন ইএসপি অ্যান্ড প্রজেক্ট। এই বইটা যদি আমরা খুলি তাহলে দেখব এইখানটাতে এই রিপোর্ট রাইটিং সম্পর্কে বেশ কিছু জিনিস ছিল এবং সেই রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে নিউজপেপার রিপোর্টের কথাও কিন্তু এখানে এই বইতে দেওয়া আছে, যার জন্য নিউজপেপার রিপোর্টটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। তো সে যাই হোক, এটা পূর্ব পাঠের আলোচনার মতো আমি গত দিনের আলোচনা করে দিলাম। আমাদের ক্লাস 12-এর যে পরীক্ষার রাইটিং সেকশন 10 নম্বরের রাইটিং লিখতে হয়, সেখানে 3টে অপশন থাকে, 3 রকমের রাইটিং থাকে, যার যে কোনো একটা লিখতে হবে। তো আগের দিন আমরা রিপোর্ট রাইটিং আলোচনা করেছি, ফলে রিপোর্ট রাইটিং যদি আমরা লিখতে চাই লিখতে পারবো, কিন্তু আমাদের অপশন তো 3টে থাকে। তো সেই যখন 3টে অপশন আছে, আমাদের 3টে রকমই জিনিসই জেনে রাখতে হবে। আমাদের যেটা ইচ্ছে যেন সেইটা করতে পারি, যেটা ভালো লাগবে সেটা করতে পারি, যেটাতে আমি বেশি কমফোর্টেবল ফিল করব পরীক্ষার হলে, আমি সেইটা নিয়ে যেন লিখতে পারি। শুধুমাত্র রিপোর্টিং করে গেলাম আর রিপোর্টিংটা কোনো কারণে আমি অস্বচ্ছন্দ বোধ করছি, তাহলে লিখতে পারছি না, এ যেন না হয়। তো তাহলে সেই জায়গায় তাকিয়ে আমরা দেখি রাইটিংয়ের যে 3টে অপশন আমাদের সিলেবাসে 12-এ আছে, তার 1 নম্বর যদি রিপোর্ট রাইটিং ধরি, তাহলে 2 নম্বর হচ্ছে প্রেসি রাইটিং। এই প্রেসি রাইটিং, এই ব্যাপারটা আমরা একটু আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রেসি রাইটিং। এখন প্রেসি রাইটিং কিভাবে লিখব, এইটা আলোচনা করার আগেও আমার মনে হয় যে প্রেসি রাইটিং জিনিসটা কি, এইটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের পক্ষে লিখতে অসুবিধা হবে। প্রেসি রাইটিং কাকে বলে এই প্রশ্ন আমাদের আসবে না। প্রেসি রাইটিংয়ের কী বৈশিষ্ট্য প্রেসির, সেইটা আমাদের প্রশ্নে আসবে না। কিন্তু যদি সেইটার জ্ঞান আমাদের না থাকে, তাহলে আমাদের পক্ষে একটা প্রেসি ডেভেলপ করা সেইটা কিন্তু কঠিন হয়ে যাবে।
তো প্রেসির যদি দেখি আমরা আলোচনা করতে যাই, তা আমি এখানে ফিচার্স বলে লিখছি। ফিচার্স হচ্ছে এই প্রেসির বৈশিষ্ট্য কি। আমি 1-2 করে আলোচনা করি। প্রেসি জিনিসটা কি, প্রথমেই আমরা জানি একটা প্যাসেজ আমাদের দেওয়া থাকবে, যে প্যাসেজটাকে আমাদের ছোট করতে হবে, ছোট করে আমাদের নিজেদের ভাষায় নিজেদের মতো করে রিরাইট করতে হবে। কিন্তু কত ছোট করতে হবে, কিভাবে ছোট করতে হবে, ছোট করে দেওয়ার পরেও আমার কি কি ফিচার্স মেনটেন করতে হবে, সেইটা যদি আমি না বুঝি তাহলে আমার পক্ষে কিন্তু প্রেসি লেখা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, একটা সহজতম টেকনিক আছে, অনেকেই না প্রেসি বলে যা মনে করেন সেই পদ্ধতি দিয়ে কিন্তু করে ফেলার চেষ্টা করে। তাতে একদম যে শূন্য দেওয়া হয় তাও না, কিন্তু সেটা ওই ভুল পথে যুদ্ধ জয়ের মতো হয়ে যায়। অনেকের কাছে শর্টেস্ট পদ্ধতি হচ্ছে প্রেসি লেখার, যে প্যাসেজটা দেওয়া হয়েছে তার প্রথম 2 লাইন, মাঝের 2 লাইন, শেষের 2 লাইন একসাথে কপি করে দিলে প্রেসি হয়ে গেল। কিন্তু এটা আসলে প্রেসি রাইটিং নয়। তাহলে প্রেসির ফিচার্সগুলো আলোচনা করি আমরা দেখছি 1 নম্বর হচ্ছে 1/3 of the main passage। সবাইকে বলবো এই ফিচার্সগুলো একটু সাথে সাথে আমার সাথে সাথে যদি লিখে নেওয়া হয় খাতায়, তাহলে ব্যাপারগুলো বুঝতে পরে সুবিধে হবে। তাহলে এই প্রথম বৈশিষ্ট্য বুঝলাম যে প্রেসি মানে কি, 1/3 of the main passage। যে প্যাসেজটা দেওয়া হয়েছে তার 3 ভাগের 1 ভাগ আমাকে আকারে করতে হবে। 150 ওয়ার্ডের একটা প্যাসেজ আছে, তাহলে আমার কম বেশি 50 ওয়ার্ড হতে হবে। এটা অঙ্ক নয় যে 50 ওয়ার্ডই হতে হবে, ভ্যারি করে 45 থেকে 55 ওয়ার্ডের মধ্যে কম বেশি আশেপাশে থাকলেই হলো। তাহলে এইটা হচ্ছে প্রথম ফিচার, প্রেসি মানে 1/3 of the মেইন প্যাসেজ হবে। এইবার চলে আসি দ্বিতীয় ফিচারে। তাহলে এই 1/3 সাইজ করতে গেলে তাহলে কি যে কোনো জিনিস বাদ দিয়ে দেওয়া যাবে না। সেই জন্য এখানে উল্লেখ করে রাখতে চাই যে মাস্ট হ্যাভ দ্য মেইন থিম, অর্থাৎ এই প্রেসিতে যেন অবশ্যই মূল বিষয়বস্তুটা থাকে। আমি একটা প্যাসেজকে সংক্ষিপ্ত করলাম কিন্তু মূল বিষয়বস্তু থাকলো না, তাহলে সেটা প্রেসি হবে না। তাহলে প্রথম ফিচার পেয়েছিলাম 1/3 of the মেইন প্যাসেজ, সেটা 19-20 1/3 হতে হবে, একদম ট্রু টু দ্য পয়েন্ট 1/3 হতে হবে যে তা নয়। 2 নম্বর হচ্ছে মাস্ট হ্যাভ দ্য মেইন থিম। আমরা যে প্রেসি করব সেটাতে অবশ্যই যেন ওই প্যাসেজে যা বলা আছে সেই মূল বিষয়বস্তু যেন থাকে। তাহলে মূল বিষয়বস্তুও থাকতে হবে, আবার সাইজেও ছোট হতে হবে। তাহলে বাদ যাবে কি কি, কতগুলো জিনিস আমরা বাদ দেব, সচেতন আমাদের থাকতে হবে। তাহলে এই 3 নম্বরে লিখলাম নো এক্সাম্পল, অর্থাৎ প্যাসেজে যদি কোনো উদাহরণ দেওয়া থাকে তাহলে সেই উদাহরণ আমরা দেব না, সেইটাকে কনসিয়াসলি অমিট করে যাব। উদাহরণের কথা কীরকম, যে আমরা একটা লাইন প্যাসেজে দেওয়া আছে যে ডিসিপ্লিন ইজ দ্য কজ অফ কি টু সাকসেস। ডিসিপ্লিন, শৃঙ্খলাবদ্ধ থাকার ক্ষমতা, এটাই মানুষের সাফল্যের চাবিকাঠি। এইবার তারপরে প্যাসেজে লেখা আছে ব্রিটিশ আর্মি ওয়াজ ডিসিপ্লিন সো দে ওয়ার সাকসেসফুল। তো ব্রিটিশ আর্মি ওয়ার ডিসিপ্লিন, তাহলে এটা একটা উদাহরণ দিলাম। দ্য জাপানিজ অ্যাজ আ নেশন আর ডিসিপ্লিন ইজ সো দে আর সাকসেসফুল। তাহলে এই যে উদাহরণগুলো প্যাসেজে থাকলে আমরা কনসিয়াসলি এগুলো বাদ দিয়ে দেব। 4 নম্বর পয়েন্ট,
নো এক্সপ্লানেশন। অনেক সময় প্যাসেজে একটা কোনো কথা বলার পর সেইটা ব্যাখ্যা করে দেওয়া থাকে। যেরকম আমরা ধরতে পারি যে প্যাট্রিয়টিজম ইজ আ ভার্চু, দেশপ্রেম একটা সুগুণ। এইটা বলার পর প্যাসেজে বলা আছে প্যাট্রিয়টিজম মিনস লাভ ফর দ্য কান্ট্রি। এই যে এই কথাটা আমি ব্যাখ্যা করছি প্যাট্রিয়টিজম, আমার প্রেসিতে এটা ব্যাখ্যা না করলেও হবে, ওই প্যাট্রিয়টিজম কথাটা রাখলেই হবে। তাহলে এক্সাম্পল দেব না, এক্সপ্লানেশন দেব না। 5 নম্বরে নো নো রিপিটেশন। এই নো রিপিটেশনের ক্ষেত্রে আমরা দেখব অনেক সময় প্যাসেজে একই কথা বারবার বলা থাকে। একই কথা বারবার বলা থাকে, সেই বারবার কথা বলবো না, আমরা একবারই বলবো। আমি এটা বাংলায় উদাহরণ বোঝাই, যেরকম হয়তো প্যাসেজে লেখা আছে ভারতবর্ষ একটি মহান দেশ। ভারতবর্ষের মতো মহান দেশ পৃথিবীতে খুব কমই আছে, সারা পৃথিবী খুঁজলে 2-1টাই ভারতবর্ষের মতো মহান দেশ পাওয়া যাবে। এই একই কথা কিন্তু 3বার হয়তো প্যাসেজে আমি ঘুরিয়ে পেরিয়ে বললাম, যেখানে আমি রিপিটেশন বাদ দিয়ে একটা কথাতেই একবারই বলে দিতে পারি যে ভারতবর্ষ পৃথিবীর হাতে গোনা 2-1টির মধ্যে অন্যতম মহান দেশ। তাহলে ওই 3টে লাইন আমাকে বলতে হলো না, আমার প্যাসেজ ছোট হয়ে গেল। আমরা পেলাম নো এক্সাম্পল, নো এক্সপ্লানেশন, নো রিপিটেশন। 6 নম্বর নো পার্সোনাল কমেন্ট। অর্থাৎ আমরা এখানে কোনো ব্যক্তিগত মতামত দেব না। আমরা কাজটা কি করছি, এখানে যে প্যাসেজটা আমাদেরকে দেওয়া হয়েছে তার একটা ক্ল্যারিক্যাল কাজ করছি, আমরা সেই প্যাসেজটাকে ছোট করছি। প্যাসেজের বক্তব্য এইটাকে আমরা বিচার বিবেচনার মধ্যে আনবো না, যে এইখানে লেখক একটি অবান্তর কথা বলেছেন বা একটা কাল্পনিক কথা বলেছেন। আমরা কাজটা করছি প্যাসেজের কথাটা ছোট, সেইটা আমার মতের হোক, আমার মতের বিরুদ্ধে হোক, আমার ইচ্ছে মতো হোক, আমার ইচ্ছের বাইরে হোক, যা আছে তাতে আমি আমার কোনো ব্যক্তিগত পার্সোনাল কমেন্ট কিন্তু এইখানে যোগ করব না। 7 নম্বরে আসি, নো rhetorical flourish। অর্থাৎ আমরা অনেক সময় প্যাসেজ একটা লেখা হয়েছিল যেটা, সেইটাতে হয়তো ভাষাকে সুন্দর করার জন্য ভাষার বহু অলংকার ব্যবহার করা হয়। এই অলংকার ব্যবহার করলে দেখা যায় অতি সাধারণ কথাও অসাধারণে পরিণত হয়। আমরা একটা সাধারণ ছোট্ট উদাহরণ বললে বুঝতে পারা যাবে, রেটরিক্যাল ফ্লারিশ। আমরা জানি এই রেটরিক্স বহু রকমের ফিগার্স অফ স্পিচ আছে, অলংকার আছে সাহিত্যে, সিমিলি, মেটাফর, লিটোটেস, জিওগমা, ইনুয়েন্ডো, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, এরকম অনেক অলংকার আছে। আমরা এক একটা অলংকার এক একটা কারণে ব্যবহার করি। কোথাও অ্যালিটারেশন ব্যবহার করি, সেম সাউন্ড ইজ রিপিটেডলি ইউজড ইন সাকসেসিভ অর নিয়ারলি সাকসেসিভ ওয়ার্ড। তো এইরকম বেশ কিছু অলংকার প্যাসেজে হয়তো ব্যবহার হয়েছে। আমরা দেখি হয়তো এস সাউন্ড, অ্যালিটারেশনের কথা প্রসঙ্গে একটা উদাহরণ বললে বোঝা যায়। বাংলাতে আমরা খুব সহজে বলি, শ্যামবাজারের শশীবাবু শশা কিনে খেতে খেতে শনিবার সন্ধেবেলায় শ্বশুরবাড়ি যান সাইকেলে চড়ে শ্বশুরবাড়ি। তো এই একটা কথার মধ্যে অনেকবার শব্দটা রিপিট হয়ে গেল, দিস ইজ অ্যালিটারেশন। ইংরেজিতে হয়তো বলি শি সেলস ইন দ্য সি শোর। এই এস সাউন্ডটা, মেয়েটি সমুদ্রের ধারে ঝিনুক বিক্রি করে, কিন্তু অ্যালিটারেশনের ইউজ হলো।
তো এইরকম বহু অলংকার আছে। সাধারণ এক কথা বলা হলো, প্লিজ গিভ মি এ কাপ দ্যাট চিয়ার্স বাট নট ইনএব্রিয়েটস। শুনে মনে হবে কি না কি বলা হলো, আসলে কিন্তু বলা হয়েছিল আমাকে দয়া করে একটু প্লিজ গিভ মি এ কাপ অফ টি, এক কাপ চা দাও। তো এই চা দাও কথাটা না বলে প্লিজ গিভ মি এ কাপ দ্যাট চিয়ার্স বাট নট ইনএব্রিয়েটস বললে ঘুরিয়ে বলা হলো। তো এই রকম অলংকার ব্যবহার করা হয় প্যাসেজে অনেক সময়। আমরা যদি দেখতে পাই যে এখানে বেশ অলংকার ব্যবহার করা হয়েছে, সেগুলোকে আমরা কনসিয়াসলি অ্যাভয়েড করব। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই 7টা পয়েন্ট আপাতত চলে এসেছি, যেখানে দেখলাম 1/3 অফ দ্য মেইন প্যাসেজ, 2 নম্বরে লিখলাম মাস্ট হ্যাভ দ্য মেইন থিম, 3 নম্বরে লিখলাম নো এক্সাম্পল, 4 নম্বরে লিখলাম নো এক্সপ্লানেশন, 5 নম্বরে লিখলাম নো রিপিটেশন, 6 নম্বরে লিখলাম নো পার্সোনাল কমেন্ট, 7 নম্বরে লিখলাম নো রেটরিক্যাল ফ্লারিশ, কোনো অলংকার ব্যবহার হবে না। 8 নম্বরে লিখলাম নো কম্প্যারিজন, কোনো তুলনা থাকলে তুলনাকে আমরা আর ব্যবহার করব না। মানে কিরকম প্যাসেজে হয়তো দেওয়া আছে যে ফুলের মতো নিষ্পাপ শিশুরা তুলোর মতো নরম বিছানায় শুয়েছিল। তো এই শিশুরা কিরকম নিষ্পাপ তুলনা দেওয়া হলো, কম্পেয়ার করা হলো ফুলের সাথে। নরম বিছানাকে তুলনা করা হলো তুলোর সাথে। আমরা যখন প্রেসি লিখব তখন হয়তো এই লাইনটাকে আর এভাবে রাখবো না, আমরা শুধু বলবো যে নিষ্পাপ শিশুরা নরম বিছানায় শুয়েছে। এই তুলনা কম্প্যারিজনকে আমরা বাদ দেব। তাহলে আমরা পরপরই 8টা পয়েন্ট পেয়েছি। এইবার 9 নম্বর পয়েন্টে দেখি মাস্ট বি ইন ওন সিম্পল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমি একটা বোর্ডের মধ্যেই এই পয়েন্টগুলো প্রায় 13টা মতো পয়েন্ট আসবে, তাই আমি পাশাপাশি লিখে দেখাচ্ছি। 8-এর পরে 9 নম্বর, এই যে আমরা প্যাসেজটাকে ছোট করছি, এই ছোট করাটা আমাদেরকে কীরকমভাবে করতে হবে? নিজের ভাষায়। বিষয়বস্তু তো বদলাতে পারবো না, কিন্তু ভাষাটাকে আমার নিজের সহজ সরল ভাষায় লিখতে হবে। মাস্ট বি ইন ওন সিম্পল ল্যাঙ্গুয়েজ। এরপর 10 নম্বর, মাস্ট বি ইন থার্ড পারসন ন্যারেটিভ। প্যাসেজে অনেক সময় এরকম থাকতে পারে, ফার্স্ট পারসন ন্যারেটিভে লেখক হয়তো লিখছেন একদিন আমি যাচ্ছিলাম, আমি দেখলাম, আমারই হয়েছিল, ফার্স্ট পারসনে লিখতে পারে। কিন্তু আমরা তো লেখকের কথাটাকে ছোট করে দিচ্ছি, আমরা আমাদের নিজেদের কথা বলছি না। তাই কখনো এই আমি যাচ্ছিলাম, আমি দেখেছি, এই কথা আর হবে না। তার জায়গায় আমরা থার্ড পারসনে লিখবো যে রাইটার এই কাজ করছিলেন, রাইটার এইভাবে করেছেন, রাইটারের এই মনে হয়েছিল। তাই জন্য ফার্স্ট পারসন আই থাকলেও আমরা ওটা হি বা শীতে ট্রান্সফার করে নেব। এরপর 11 নম্বর, ইউজ সিঙ্গল ওয়ার্ড সাবস্টিটিউশন where possible। 11 নম্বর পয়েন্ট হচ্ছে যে যেখানে যেখানে সম্ভব সেখানে সেখানে আমরা সিঙ্গল ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশের শব্দগুলো ব্যবহার করি। প্যাসেজে ধরা যাক যে দেওয়া আছে, দেয়ার আর মেনি পিপল ইন ইন্ডিয়া হু লাভ দেয়ার মাদারল্যান্ড। ভারতবর্ষে এরকম অনেক লোক আছে যারা তার মাতৃভূমিকে ভালোবাসে। এবার আমরা জানি যে মাতৃভূমিকে যে ভালোবাসে তাকে এক কথায় আমরা প্যাট্রিয়টস বলি। তাহলে দেয়ার আর মেনি প্যাট্রিয়টস ইন ইন্ডিয়া লিখলেই আমার শব্দগুলো ছোট হয়ে একটা ওয়ার্ডে চলে আসে। আই মেট এ পুলিশ পার্সন হু কন্ট্রোলস দ্য ট্রাফিক, এই লাইনটা হয়তো প্যাসেজে আছে।
আমরা সিঙ্গেল ওয়ার্ডে টেনে দিতে পারবো আই মেট এ ট্রাফিক পুলিশ। এইরকমভাবে আমরা দেখব যে যেখানে যেখানে সম্ভব সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করব। 12 নম্বর, must have a title। এই প্রেসির একটা টাইটেল দিতে হয়, অর্থাৎ কি বিষয়ে প্রেসিটা সেইটা আমাদেরকে একবার লিখে দিতে হয়। যে প্যাসেজটাকে আমরা ছোট করেছি সেটা কি বিষয়ের ওপর, সেই বিষয়বস্তু সাবজেক্ট টাইটেলটা মাথার উপরে লিখে দিতে হয় হেডিংয়ের মতো, এবং এই টাইটেলে একটা সেপারেট মার্কিং আছে। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের এই প্রেসিতে যেন অবশ্যই টাইটেল থাকে। এরপরে আমরা লাস্ট পয়েন্টে আসছি 13 নম্বর, মাস্ট হ্যাভ এ রাফ ড্রাফট। এই কথাটা একটু বুঝে রাখার যে প্রেসি আমরা পড়ে নিলাম একটা প্যাসেজ আর ছোট করে একটু লিখে দিলাম, হেডিং একটা দিয়ে দিলাম। এইটা ঠিক ওই অনেকটা অঙ্ক করার মতো। অঙ্কেতে আমরা বলি না যে শুধু উত্তর লিখলে হবে না, উত্তর করার আগে রাফে দেখিয়ে দিতে হবে অঙ্কটাকে কষে। ঠিক সেই রকমই প্রেসিটা যে আমি একবারে ডাইরেক্ট কারোর থেকে দেখে টুকিনি সেইটা বোঝানোর জন্য প্রেসির যে প্রসেস সেই পদ্ধতি অনুযায়ী আমি একটা রাফ করেছি এবং রাফের পরে আমি ফাইনাল আউটপুটটা দিয়েছি। এই রাফটা কিন্তু খাতায় থাকতে হবে। এইটা অনেকে বোঝে না, অনেকে ডাইরেক্ট একটা প্রেসির প্যাসেজ করে হেডিং দিয়ে ছেড়ে দেয়, তাতে কিন্তু এই প্রেসির প্রেজেন্টেশন সঠিক হয় না। খাতাতে আমাকে এই রাফ দেখাতে হবে যে আমি একটা ফার্স্ট স্টেজে রাফ করেছি পয়েন্ট ওয়াইজ, এবং তারপরে আমি ফাইনাল প্রেসিটা লিখলাম। রাফটা দেখতে পান যেন এক্সামিনার, তাহলে বুঝবে যে আমরা নিজেরা পড়ে যা বুঝেছি কাজ করে তারপরে আমরা লিখেছি। এখন এই 13টা পয়েন্ট আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি। ফাইনালি এইটা বোঝা থাকলে এরপর আমরা চলে যাব টেকনিকে, আমরা কি করে একটা প্যাসেজকে ছোট করে লিখব। তাহলে আবার রিভাইজ করিয়ে দিই, প্রত্যেকে আশা করি খাতায় লিখে নিয়েছে, মিলিয়ে নিক। ফিচার্স, এই প্রেসি রাইটিংয়ের ফিচার্স 13টা আমরা ফিচার আমাদের আলোচনার সুবিধের জন্য বানিয়েছি। 1 নম্বর হচ্ছে 1/3 অফ দ্য মেইন প্যাসেজ। মেইন প্যাসেজের 3 ভাগের 1 ভাগ হতে হবে। 2 নম্বর মাস্ট হ্যাভ দ্য মেইন থিম, অবশ্যই মূল বিষয়বস্তু থাকতে হবে। 3 নম্বর নো এক্সাম্পল, কোনো উদাহরণ থাকবে না। 4 নম্বর নো এক্সপ্লানেশন, কোনো ব্যাখ্যা থাকবে না। 5 নম্বর নো রিপিটেশন, একই কথা বারে বারে প্যাসেজে বলা থাকলে সেই রিপিটেশন আমরা রাখবো না। 6 নম্বর নো পার্সোনাল কমেন্ট, কোনো ব্যক্তিগত মতামত আমরা দেব না। 7 নম্বর নো রিটোরিক্যাল ফ্লারিশ, কোনো রকম অলংকারের ব্যবহার থাকলে আমরা সচেতনভাবে তা এড়িয়ে যাব। 8 নম্বর নো কম্প্যারিজন, যদি কোনো তুলনা থাকে প্যাসেজে সে তুলনা আমরা করব না। 9 নম্বর মাস্ট বি ইন ওন সিম্পল ল্যাঙ্গুয়েজ, এই প্রেসিটা অবশ্যই যেন নিজের সহজ সরল ভাষায় হয়। 10 নম্বর মাস্ট বি ইন থার্ড পারসন ন্যারেটিভ, অবশ্যই এটা থার্ড পারসন ন্যারেটিভে হতে হবে, ফার্স্ট পারসনে যেন না থাকে। 11 নম্বর ইউজ সিঙ্গল ওয়ার্ড সাবস্টিটিউশন হোয়ার পসিবল, যেখানে যেখানে সম্ভব সেখানে সেখানে সিঙ্গল ওয়ার্ড সাবস্টিটিউশন ব্যবহার করতে হবে, এক কথায় প্রকাশ, তাহলেও ছোট হয়ে যাবে। মাস্ট হ্যাভ এ টাইটেল, অবশ্যই যেন একটা টাইটেল থাকে। আর মাস্ট হ্যাভ এ রাফ ড্রাফট, অবশ্যই যেন একটা রাফ পয়েন্ট ওয়াইজ রাফ করে তারপরে উত্তরটা থাকে প্যাসেজ। তো বোঝা গেল আশা করি যে এই প্রেসির মধ্যে আমাকে কি রাখতে হবে আর কি বাদ দিতে হবে। এখন এইটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা পরীক্ষার হলে একটা প্রেসি লিখবো কি করে তার টেকনিকগুলো লিখে নিয়ে যাবো। এই পদ্ধতিতে এগোলে আমাদের পক্ষে প্রেসিটা লেখা খুব সহজ হয়ে যাবে। আমাদের ওই প্রথম 2 লাইন, মাঝের 2 লাইন আর শেষের 2 লাইন এই লিখেই প্রেসি
করে আসতে হবে না। এইবার আমরা চলে আসছি যে এই প্রেসি লেখার টেকনিকটা তাহলে কি হবে। আমাদের তো প্রশ্নতে একটা প্যাসেজ দিয়ে বলবে রাইট এ প্রেসি। এখন এইবার এই যেখানে আমাদের ফিচার শেষ হয়ে গেছে তার নিচে লিখতে হবে টেকনিক। প্রেসি লেখার পদ্ধতি কি হবে। 1 নম্বর, এখানে প্রেসি লিখতে গেলে আমাদেরকে একটু নিজেদেরকে কম চালাক ভাবতে হবে, একটু বোকাই ভাবা উচিত। আমরা নিজেদেরকে বেশি বুদ্ধিমান ভাববো না এখানে, তাহলে না আমাদেরকে পদে পদে বাধা পেতে হবে। এই প্রেসি করতে গেলে প্রথমে 1 নম্বর কাজ হচ্ছে ফার্স্ট রিডিং। একবার প্রথমেই আমরা প্যাসেজটা, যে প্যাসেজের প্রেসি লিখতে যাচ্ছি সেই প্যাসেজটা প্রথম থেকে শেষ অবধি না থেমে টানা পড়ে যাবে। পড়তে গিয়ে একটা ঘটনা ঘটবে, কিছু ওয়ার্ড আমার জানা এবং কিছু ওয়ার্ড আমার না জানা চোখে পড়বে। যে শব্দগুলো অজানা মনে হবে সেটা তখনই মানে বোঝার চেষ্টা করার দরকার নেই, শুধু আমি ফ্লুয়েন্ট রিডিং পড়ব। তখন কি করব, কাজটা একটা, এই প্রথম রিডিংয়ে আমার কাজ একটাই, ভার্টিক্যালি মার্ক দ্য আননোন ওয়ার্ডস। অর্থাৎ টানা প্যাসেজটা পড়ে যেতে যেতে একটা শব্দ আমি ধরে নিচ্ছি এইটা আমার প্যাসেজের প্রথম লাইন, এবং এইখানে মার্ক কথাটার মানে আমি জানি না, এইরকম ভার্টিক্যালি একটা মার্ক করে দেবো, ভার্টিক্যাল দাগ দিয়ে দেবো যে এই শব্দটা আমার অজানা। হয়তো আননোন শব্দটা জানি না, তাহলে আননোনের তলে একটা এরকম দাগ দিয়ে দেবো, ভার্টিক্যাল মার্ক। কেন ভার্টিক্যাল পরে বোঝাচ্ছি। আমরা হরাইজেন্টাল মার্কও দিতে পারতাম, কিন্তু ওটা আমাদেরকে বিব্রত করে দেবে, সেই জন্য এই ভার্টিক্যাল মার্ক আমরা এরকমভাবে দেব। বুঝতে পারা গেছে? প্রথম রিডিং এর কাজ আমরা শুধুমাত্র টানা পড়ে গেলাম, আমার জানা শব্দ অজানা শব্দ মানে অত বোঝার দরকার নেই, আমি প্রথম রিডিং পড়ে চলে গেলাম গোটাটা। তাতে দেখা গেল গোটা প্যাসেজের মধ্যে 7টা বা 8টা ওয়ার্ডের তলে এরকম ভার্টিক্যাল মার্ক হয়েছে। এরপর 2 নম্বর কাজ হচ্ছে সেকেন্ড রিডিং। এইবার আবার দ্বিতীয়বার আমাকে পড়তে শুরু করতে হবে প্রথম থেকে প্যাসেজটা। আগের বার একদম অচেনা ছিল, এখন কিন্তু কিছুটা জানি কিছুটা জানি না। এইবার দ্বিতীয় রিডিং এ কি করতে হবে, আমি লিখে রাখলাম সেকেন্ড রিডিং এর সময় কাজটা করতে হবে, ট্রাই টু গেস দ্য meanings of the unknown words. দ্বিতীয় পর্যায়ে কি করব, দ্বিতীয় পর্যায়ে আমরা আরেকবার যখন রিডিং দিচ্ছি তখন চোখের সামনে পড়ছে ওই যে ভার্টিক্যাল মার্ক দেওয়া শব্দগুলো, সেই শব্দগুলোর মানে এবার আন্দাজ করার চেষ্টা করব। কিভাবে করব, আমার কাছে তো ডিকশনারি নেই পরীক্ষার হলে, এবং প্যাসেজটা আমি জীবনে আগে দেখিনি, আমাকে পরীক্ষার হলের প্রশ্নতেই দেখতে পাচ্ছি প্রথম। তাহলে সেই মুহূর্তে আমরা করব কি, যে শব্দটা ভার্টিক্যালি মার্ক হয়ে আছে, যে শব্দটার মানে আমি বুঝতে পারিনি, তার আশেপাশের বাকি শব্দগুলোর বাংলা বুঝেছি, তাহলে ওইটাকে ইংরেজি ধরেই বাকি বাংলাটা বলবো। এবং এই যদি বাকি বাংলাটা বলি তাহলেই বুঝতে পারবো এই আশেপাশের মিনিং থেকে আমি ওই মাঝের ওয়ার্ডের মোটামুটি একটা আন্দাজ করে নিতে পারবো যে কি বলা হয়েছে। আমি একটা এক্সাম্পল বোঝাই তাহলে সুবিধা হবে, যে দ্য বয় ওয়াজ অনেস্ট হোয়েন হি গট এ সিলভার কয়েন ইন দ্য স্কুল হি গেভ ইট টু দ্য টিচার। এখন এর মধ্যে ধরলাম যে আমাদের ভার্টিক্যালি মার্ক হয়ে আছে অনেস্ট শব্দটা, তাহলে দ্য বয় ওয়াজ অনেস্ট, ছেলেটা, অনেস্টে তো মানে জানি না, ওটাকে ইংরেজি ধরে রাখলাম যে ছেলেটা অনেস্ট ছিল।
যখন একটা রুপোর কয়েন পেয়েছিল স্কুলে, টিচারকে দিয়েছিল, তখন আমাদের স্ট্রাইক করে যাবে যে রুপোর কয়েন পেয়ে বাড়ি না নিয়ে গিয়ে পকেটে না ঢুকিয়ে টিচারকে দেয়, তাহলে সে অনেস্ট, মানে অনেস্টি একটা ভালো গুণ, তার চরিত্রের একটা ভালো বৈশিষ্ট্য। এইটুকু আন্দাজ করলে আমার বোঝা যাবে। একদম ডিকশনারিক্যাল মিনিং যে বুঝতে হবে তা না, এইরকমভাবে গেস করতে হয়। তাহলে সেকেন্ড রিডিংয়ে আমি যখন এই ভার্টিক্যাল মার্ক করা ওয়ার্ডগুলোর আন্দাজ করার চেষ্টা করলাম, দ্বিতীয় রিডিংয়ে আমার কিন্তু আইডিয়াটা স্পষ্ট হয়ে গেল যে গোটা প্যাসেজটাতে মোটামুটি কি বলা আছে। আমি প্যাসেজ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি দ্বিতীয়বার পড়ার সময়। এইবার হলো থার্ড রিডিং। এইবার তৃতীয়বারের জন্য আবার প্রথম থেকে প্যাসেজ পড়তে হবে। এইখানে আমি প্রথমে বলেছিলাম যে বেশি বুদ্ধিমান চালাক ভাববো না নিজেদেরকে, একটু এখানে বোকাই ভাববো। কেন না, এই যে তিনটে রিডিংয়ের কথা বলছি আমি, অনেকে হয়তো ভাববে যে একবার রিডিং পড়েই তো আমি দাঁড় করিয়ে দিতে পারি। না, একবার রিডিং করলে এই স্প্রেসি লেখার ক্ষমতা আমার কাছে ঠিকঠাকভাবে আসবে না। তাই জন্যই এই প্যাসেজটাকে, আননোন প্যাসেজটাকে 3 বার পড়ব এবং 3 বার আলাদা আলাদা কাজ করব। এবার তৃতীয়বারের যখন পড়ছি, এখন জানা শব্দ অজানা শব্দ সবটাই জানা হয়ে গেছে, মোটামুটি প্যাসেজে কি আছে বুঝতে পেরেছি। সেইটার আলোকে যখন আমি প্যাসেজটা পড়ে যাব, তখন বুঝতে পারবো যে এই প্যাসেজের মধ্যে কোথায় কম্প্যারিজন দেওয়া হয়েছে, কোথায় এক্সপ্লানেশন দেওয়া হয়েছে, কোথায় এক্সাম্পল দেওয়া হয়েছে, কোথায় রেটোরিক্যাল ফ্লারিশ আছে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা অগুরুত্বপূর্ণ, এই বাছাইটা আমি করতে পারবো। এইবারে সেই জন্য লিখছি এই থার্ড রিডিংয়ে আমার কাজ কি হবে? থার্ড রিডিংয়ে আমার কাজ হবে হরাইজন্টালি মার্ক দ্য কি সেন্টেন্সেস। ওই যে গুরুত্বপূর্ণ লাইন বা গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেগুলো আমার মনে হবে, সেই লাইন বা ওয়ার্ডের তলে এবার আমি হরাইজন্টালি মার্ক করবো, মানে এইভাবে দাগ দেব। আশা করি এবার বোঝা যাচ্ছে যে আমি কেন বলেছিলাম যে ওয়ার্ডের মানে বুঝিনি সেটাকে ভার্টিক্যালি মার্ক দিতে। তা না হলে এখন আমি কনফিউজ হয়ে যাব যে কোনটা আমার মানে না বোঝা আর কোনটা গুরুত্বপূর্ণ লাইন। এই গুরুত্বপূর্ণ লাইনগুলোর তলে হরাইজন্টালি দাগ, গুরুত্বপূর্ণ ওয়ার্ডের তলে হরাইজন্টালি দাগ, আর প্রথম যখন বুঝতে পারিনি তার তলে ভার্টিক্যালি মার্ক। এই জন্যেই আমি ভার্টিক্যালি কথাটাকে ইউজ করেছিলাম, আর এইখানে আমি এইভাবে হরাইজন্টালি দাগ দিয়ে দিয়ে কি সেন্টেন্সেসগুলোকে বার করে দেব। এর পরের কাজটা কি? এর পরের কাজ হচ্ছে যেটা আমি বলেছিলাম রাফ ড্রাফট বানানো। এইখানে লিখতে হবে রিরাইট দ্য কি সেন্টেন্সেস point wise, use own language। অর্থাৎ এই যে কি সেন্টেন্সগুলো হরাইজন্টালি আমি মার্ক করেছি, সেইগুলোকে এবার আমি খাতাতে ওই যে বলেছি রাফ পয়েন্ট বানাবো, পয়েন্ট ওয়াইজ 1 2 3 করে এই লাইনগুলোকে আমি লিখব, কিন্তু হুবহু কপি করব না। এই লাইনগুলোকে আমি আমার নিজের ল্যাঙ্গুয়েজ ইউজ করে গুছিয়ে পয়েন্টের মতো করে শর্ট করে 1 2 3 করে সেগুলো লিখে দেবো। হয়তো দেখা গেল 7টা বা 8টা বা 9টা এরকম পয়েন্ট হয়ে গেল খাতায়। এরপরে 5 নম্বর কাজ হচ্ছে রিরাইট দ্য কি সেন্টেন্সেস into a paragraph। এখানেও use own language। এরপর কি করতে হবে? এই যে পয়েন্টগুলো তৈরি হয়ে গেছিল আমার খাতাতে, যেটা রাফ পয়েন্ট 1 2 3 করে নিজের ভাষায় কি সেন্টেন্সগুলোকে লিখেছি, সেই কি সেন্টেন্সগুলোকে রিরাইট করবে একটা প্যারাগ্রাফের রূপে।
এবং এই করতে গিয়ে এখানে আবার একবার নিজের ভাষা ব্যবহার করব। এখন এই যে শুধু নিজের ভাষা নয়, এখানে আরও একটা কায়দা করব। হয়তো দেখা যাচ্ছে যে 4 নম্বর সেন্টেন্সটাকে দিয়ে যদি আমি শুরু করি আর এটা বিকজ দিয়ে দিই, তাহলে 1 নম্বরটা তারপরে এসে জিনিসটা একটা জায়গায় গুছিয়ে যাবে। এইরকম কিছু ম্যানিপুলেশন করে কোনো জায়গায় হয়তো 1 আর 2টাকে মার্চ করে একটা সেন্টেন্স করে দেওয়া যাবে। এইরকমভাবে প্যারাগ্রাফটাকে ডেভেলপ করতে হবে। এবার এই যে পয়েন্ট আর এই যে প্যারাগ্রাফ এর মাঝখানে 6 নম্বর হচ্ছে write a title between points and passage. মেইন প্যাসেজ যেটা আমার হচ্ছে নিচের প্রেসির, আর ওপরে যেগুলো পয়েন্ট আছে তার মাঝখানে আমাকে এই টাইটেলটা মাঝখানে লিখে দিতে হবে। সবার শেষে 7 নম্বর strike out the points as রাফ। ওই যে এখান থেকে 1 থেকে 8টা হয়তো ওরকম লাইন পয়েন্ট হয়েছিল, ঠিক এই আর এই দুটো দাগ কেটে মাঝখানে ROUGH লিখে দিতে হবে। অর্থাৎ এক্সামিনার ওপরে রাফটা দেখতে পাবেন, তার নিচে হেডিং টাইটেলটা দেখবেন, তার নিচে প্যাসেজটা দেবেন। একই পেজের ওপর থেকে নিচে এইভাবে যদি সাজিয়ে দিই তাহলে পুরোটা টেকনিক্যালি ঠিক হয়েছে আমরা বুঝতে পারবো। তাহলে প্রেসি রাইটিং এর পদ্ধতি আমরা আলোচনা করলাম কিভাবে করব। প্রথমে ফার্স্ট রিডিং, সেখানে কঠিন শব্দগুলো, অজানা শব্দগুলোকে ভার্টিক্যালি মার্ক করব। সেকেন্ড রিডিং এ কি করব, ওই মার্ক করা আননোন শব্দগুলোকে বোঝার চেষ্টা করব। মানে 3 নম্বর থার্ড রিডিং এ আমরা হরাইজন্টালি মার্ক করব কি সেন্টেন্সগুলো, গোটা প্যাসেজে গুরুত্বপূর্ণ লাইন কোনগুলোকে আন্ডারলাইন করে দেব। এইবার 4 নম্বর হচ্ছে রিরাইট করব কি সেন্টেন্সেস পয়েন্ট ওয়াইজ ইন ওন ল্যাঙ্গুয়েজ। আমরা নিজের ভাষা ব্যবহার করে এবার ওই কি সেন্টেন্সগুলোকে খাতাতে 1, 2, 3 করে লিখব। লেখার পরে রিরাইট করব একটা প্যাসেজের রূপে। মাঝামাঝিতে রাইট টাইটেল বিটুইন পয়েন্টস, ওই যে ওপরে পয়েন্ট আর নিচে প্যাসেজ হচ্ছে, মাঝখানে টাইটেলটা দিয়ে দেবো। আর সবার শেষে স্ট্রাইক আউট দ্য পয়েন্টস অ্যাজ রাফ। ওপরে যে পয়েন্টগুলো থাকলো টাইটেলের মাথার ওপরে, সেই পয়েন্টগুলোকে আড়াআড়ি দুটো দাগ দিয়ে মাঝখান দিয়ে ROUGH রাফ কথাটা লিখে দেবো। তাহলে এক্সামিনার চোখের সামনে দেখবেন যে ছেলেটি প্যাসেজ পড়েছে, এই স্টুডেন্টের প্যাসেজ পড়ার পর সে তার বিষয়গুলো বার করেছে, গুরুত্বপূর্ণ লাইনগুলোকে পয়েন্টের মতো নিজের ভাষায় লিখেছে এবং তারপর সেটাকে রিরাইট করে একটা প্যাসেজ বানিয়েছে এবং তার টাইটেল দিয়েছে। তাহলে কি করে প্রেসি লেখা যায় আমি বুঝিয়ে দিলাম। এইবার আমরা একটু আলোচনা করি একটা এক্সাম্পল। সবার লেখা হয়ে গেছে আশা করি, এটা লিখে রাখলে পরে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে কিভাবে আমরা প্রেসি লিখব। এখন যেহেতু প্রেসি একটা প্যাসেজের ওপর বেস করে করা, আমি সেই জন্য এই বইটাই নিয়ে এসেছি। এই বইটা তো সবার কাছেই আছে, এই বইটা সবাই দেখলেই বুঝতে পারবে যে এই বইয়ের যদি আমরা চলে যাই এই পেজ নাম্বার একটু পিছিয়ে যাই, এই বইয়ের 62 পাতায় পেজ নাম্বার 62, এইখানে প্রেসি রাইটিং বলে এখানেও কিছু পয়েন্ট আমি যেমন করে বললাম সেই রকম পয়েন্ট লেখা আছে এবং তারপরে একটা প্যাসেজ দিয়ে একটা এক্সাম্পল করে দেওয়া আছে। তো এইটাই আমি বুঝিয়ে দিই, যেহেতু এখন বোর্ডের মধ্যে একটা প্যাসেজ লিখে তার পয়েন্ট করে তার প্রেসি কমপ্লিট করাটা ডিফিকাল্ট, এত সময় আমাদের কাছে থাকবে না। আমি সেই জন্য এক্স্যাক্টলি এই যে প্রথম মডেলস অফ প্রেসি ওয়ার্কড আউট, একটা প্রথম যে মডেলটা আছে এই বইটা যাদের কাছে আছে তারা হাতে নিয়ে বসো, তারা দেখো 62 পাতায় প্যাসেজটা কি লিখছে আমি একটু পড়ি তাহলে বুঝতে সুবিধা হবে। দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এ লুকিং গ্লাস, ইফ ইউ স্মাইল ইট স্মাইলস, ইফ ইউ ফ্রন ইট ফ্রনস ব্যাক, ইফ ইউ লুক অ্যাট ইট থ্রু এ রেড গ্লাস অল সিমস রেড অ্যান্ড রোজি, if through a blue all blue, if through a smoked one all dull and dingy.
Always try then to look at the bright side of things. There are some persons whose smile, whose very presence seem like a ray of sunshine and brighten the whole room. Greet everybody with a bright smile, kind words, and pleasant welcome. It is not enough to love those who are near and dear to us. We must show that we do that. While enjoying the blessing of life, we cannot expect to have no sorrows or anxieties. Life is indeed a tragedy at times and comedy very often. But as a rule, it is what we choose to make it. এইটুকু প্যাসেজ ৬২ পাতায় এই বইটা প্রত্যেকের কাছে আছে বলে আমি এই প্যাসেজটা ধরেই বোঝাচ্ছি। এই ১৫১ ওয়ার্ডের এই প্যাসেজ আছে। তাহলে এই প্যাসেজ থেকে দেখা যাবে ঠিক তার নিচে গাইডলাইন বলে ৭টা পয়েন্ট লিখে দিয়েছেন। এইখানে এরা একসাথে লিখেছে, আমি পয়েন্টগুলো বলি এই প্যাসেজ অনুযায়ী। এই গাইডলাইন যেটা আমরা এখানে লিখি, a textbook of English B, মাইন্ডস্কেপ ছাড়া আর একটা যে বই সেইটা। এইবার আমরা এখানে প্যাসেজ 1 পেজ নাম্বার 62, তাহলে এইটাতে উল্লেখ থাকলে আমাদের প্যাসেজটা লিখতে হচ্ছে না। এবার এইটা পড়ার পরে এখানে গাইডলাইন্স বলে যে পয়েন্ট করেছে, আমরা পরীক্ষার খাতাতে ঠিক তাই করব। এইখানে 1 লিখে, লাইক এ লুকিং গ্লাস দ্য ওয়ার্ল্ড রিফ্লেক্টস অল আওয়ার অ্যাটিটিউডস। এইখানে আমি একটা এক্সাম্পল লিখে দিচ্ছি, লাইক এ লুকিং গ্লাস the world reflects all our attitudes, all our attitudes. 2 নম্বরে লেখা আছে কি, what we find the world to be is what we do with it. তাহলে what we find the world to be is what we do, is what we do with it. এইরকম ভাবে 3, এইগুলো প্রিন্ট করা আছে, আমি জাস্ট এক্সাম্পলটা বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে লিখতে হবে। এই 4, 5, 6, 7, এই 7টা পয়েন্ট 63 পাতায় পেজ নাম্বার 63-তে করেই দেওয়া আছে। আমি একটা এক্সাম্পল পরীক্ষার হলে লিখবো কি করে সেটা বোঝাই। তাহলে এইভাবে আমাদের পয়েন্টগুলো লেখা হয়ে গেল। এইবার পয়েন্টের পরে আসল প্রেসিটা কি হবে, উই মেক আওয়ার ওন ওয়ার্ল্ড, এইটা হলো আমার হেডিং। উই মেক আওয়ার ওন ওয়ার্ল্ড, এইটা যে হেডিং হয়ে গেল। এইবার প্রেসিটা লিখতে হবে, লাইক মিরর্স like mirrors we receive from the world that we give to it. If we behave
এই করতে করতে একদম লাস্টে গিয়ে লেখা আছে টু অ্যাকসেপ্ট ট্র্যাজেডিজ আনগ্রাজিংলি, টু অ্যাকসেপ্ট tragedies ungrudgingly. আমি এখানে আর 3, 4, 5, 6, 7 এখানে লেখা আছে বলে আমি এখানে লিখলাম না, এইখানে এই পয়েন্টগুলো লিখতে হবে এরকমভাবে প্যাসেজের, এবং এখানেও ওই প্রেসিটা করে দেওয়া আছে, আমি ডট ডট দিয়ে শুরুটা আর শেষটা বোঝালাম। যেহেতু আমাদের প্রিন্টেড ম্যাটারটা আছে, আমি এক্সাম্পল বোঝাচ্ছি। পরীক্ষার হলে আমার কি থাকবে, এই পয়েন্টস থাকলো, তারপর হেডিং হলো, তারপর প্যাসেজটা হলো, সবার শেষে এই পয়েন্টের ওপরে ঠিক এইভাবে একটা আড়াআড়ি চিহ্ন দিয়ে ROUGH এইভাবে রাফ লেখা থাকবে। তাহলে এক্সামিনার খাতার ওপরে রাফটা দেখে নিলেন, তারপরে হেডিংটা, টাইটেলটা দেখলেন, তারপর প্যাসেজটা দেখলেন। এইভাবে আমাকে প্রেজেন্ট করতে হবে। আর পুরো এক্সাম্পলের প্যাসেজ, এই পয়েন্টস এবং এই আনসারটা আমরা এই আমাদের যে বইটার কথা বললাম, যে বইটা ফ্রি অফ কস্ট কাউন্সিল থেকে দেওয়া হয়েছে, এই বইয়েরই 62 আর 63 পাতায় আছে। লেখার স্টাইলটা আমি দেখিয়ে দিলাম, লিখতে হবে প্যাসেজ অনুযায়ী। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি প্রেসি কিভাবে লিখতে হবে। সতর্ক থাকতে হবে আমাদের যেন খাতায় প্রেসিটাতে একই পেজে ওপরে এরকম পয়েন্ট, তারপরে এই হেডিং এবং টাইটেল বা হেডিং, এবং তারপরে প্যাসেজটা, সবার শেষে এই পয়েন্ট কটাকে এরকম আড়াআড়ি দাগ দিয়ে রাফ লিখে দেওয়া। এইটুকু করলে সঠিক পদ্ধতিতে প্রেসি লেখা হবে, লিখতে সহজ লাগবে, এবং লিখলে আমরা একটা ভালো নম্বর এখান থেকে পেয়ে যেতে পারবো। আজকে তাহলে এখানেই শেষ করলাম আমাদের প্রেসি রাইটিংয়ের ক্লাস। নেক্সট ডেতে আমরা লেটার রাইটিং নিয়ে শুরু করব।